সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। স্বামী, পুত্তুর, ননদ, শাশুড়ি, দেওর, ভাসুর এদের নিয়ে সংসার করি। সে ভোর ভোর ঝুঁচকি বেলায় উঠি, সূচি কোনো দেখা দেয় নাই। সেই শুরু, সারাদিনে একবার কামাই নাই, কাজ কাজ। রেগে মেগে বলি, রাবণের গোষ্ঠী। ঘর দুয়ার পরিষ্কার রাখো, কুটনো কোটো, বাটনা বাটো, রাজ্যের রাধন রাধো, চাকর মুনিশ মাহিন্দার সবাইকে খাওয়াও। হি আবার এক সুখও বটে। আমরা বৌসিরা যখন খেতে বসছি, সুজ্জিত এখন পাটে বসতে যেছে, রোদ লিলি করছে। এমনি করে দিন কাটে। দেশ দুনিয়ার আর কি রাখবো খবর। নিজের দুটো ছেলের একটু শহরে বোর্ডিংয়ে থাকে, তাকে ৯ মাস ৬ মাসেও একবার দেখতে পাই না। আর একটু যে কখন খেয়েছে, কখন ঘুম হয়েছে, তার কিছুই জানি না। সে জানে তার ফুফু। বাড়িতে এখন ছেলেপুলে বেড়েছে, মনে হচ্ছে সে যে বউয়ের আবার ছেলেপুলে হবে। আমার ননদটির হাত এতদিন ফাঁকাই ছিল, তার কাজ ছিল হালকা, এখন আর তা লয়। তার বোন পো দুটো সংসারে এসে, আমার খোঁকা রয়েছে, সেজোর খোঁকা রয়েছে, সব এখন ওই ননদকেই দেখতে হবে। কেউ বসে নাই, সবারই কাজ। সব কাজ সেরে যখন শুতে যাই, কথা দেশ ঘরের কথা ২-৪টে বলে বটে, তার কিছুই বুঝতে পারি না। অক্ষর শিখেছিলাম, বই পড়তে শিখেছিলাম, বানান করে খবরের কাগজ পড়তে পারতাম, বুঝতেও পারতাম। এখন মনে হচ্ছে সব ভুলে গিয়েছি। মনে করেছিলাম কর্তাকে একদিন শুধোব। সে কোন দেশের খলিফার চাকরি এখনো আছে না গেছে, সে আর শুধোনো হয় নাই। বিছানায় শুই আর মরার মতন ঘুমিয়ে পড়ি। কখন শুধোব? এদিকে কর্তার গতিক সুবিধে মনে হচ্ছে না। প্রায় দিন শহরে যায়, ভোরবেলায় যায় আর এক দণ্ড রেতে ফেরে। গায়ে খুব কমই থাকে। স্কুলে যাওয়া কি ছাড়লে? আর কর্তামার বাড়ি যে কমই যাওয়া হচ্ছে, সে তো দেখাই যাচ্ছে। বাড়িতে আনকা লোকজন আসা এখন অনেক বেড়েছে। কর্তা আগে কথাবার্তা তা তো বলতো না, বরং কিছু শুধুলেই কেমন খেকিয়ে উঠত। এখন দেখছি নিজে থেকে এটো ওটো কথা বলে। যেদিন যেদিন লোক আসে বাড়িতে, সেদিন শহরে যায় না। তাহলে লোকজন নিশ্চয় বলে কই আসে। আর যারা আসে তারা যে সে লোক নয়, তা তাদের চেহারা, জামা কাপড়, পোশাক আশাক দেখেই বোঝা যায়। আড়াল থেকে অনেকদিন দেখেছি খাবার বানিয়ে কাউরির হাতে পাঠিয়ে দিতে যে চোখে পড়েছে ওসব মানুষদের। হিন্দু ভদ্রলোক তো আসে, আজকাল দেখি যেন মুসলমান মেয়ে মোকাতিম একটু বেশি বেশি আসছে। বড় বড় পাগড়ি দেখতে পাই, হ্যাঁটো পর্যন্ত আলখেল্লা গায়ে দিয়ে কেউ কেউ আসে। কারু কারু নম্বা দাড়ি, বাবরি চুল। কারা ইয়ারা? কি করছে, কাদের নিয়ে আসে কর্তা, এসব নিয়ে ভেবে ভেবে মরি। একদিন হঠাৎ কর্তা আমাকে শুধুইলে, আচ্ছা, হিন্দু মুসলমানে তফাৎ কি বলো তো শুনি? ই আবার কি কথা? এসব তো কোনোদিন ভাবি নাই, ভাবতে হবে বলে কোনোদিন মনেও করি নাই। কর্তার কথা শুনে আমি ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। দেখি সে মিটি মিটি হাসছে। কর্তার এই রূপ তো কোনোদিন দেখি নাই। একটু পরে সে বললে, এত কষ্ট করে যে পড়তে লিখতে শিখলে, তা দিয়ে কি তোমার কোনোই কাজ হবে না? কথা শুনে আমার রাগও হলো, দুঃখও হলো। কি কথা বলছে এই মানুষ! সকাল থেকে রেতে বিছানায় শোয়া পর্যন্ত তার সংসারের ঘানি টানছি। চোখে বেঁধেছি ঠুলি, কানে দিয়েছি তুলো,
পিঠে বেঁধেছি কুলো, দুপুরের খাওয়া খেতে বসি সাঁঝবেলায়, আর সে কিনা বলে লেখাপড়া শিখে আমি কি করলাম। রাগে আমি গুম মেরে থাকলাম, একটা কথা বললাম না। একটু সময় যেতে কর্তা বললে, হিন্দু মুসলমান সব এক হয়ে একবারই ব্রিটিশদের বিরুদ্ধে নেমেছিল। মুসলিম জাহানের খলিফাকে তাড়ানো যাবে না বলে কত কি করেছিল। শেষ পর্যন্ত কি হয়েছে জানো? ব্রিটিশদের কিছুই করতে হয় নাই। সে দেশের মুসলমানদের এক নেতাই খলিফাগিরি খতম করে দিয়েছে। এখন এদেশের হিন্দু মুসলমান এক হয়ে যাই করুক সব বেকার। দাবি তো আর কিছু নাই, সব ছত্রখান হয়ে গেল। আবার সেই হিন্দু মুসলমানের নিজের নিজের দাবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়েছে। তাতে তো বিদেশিদেরই পোয়া বাড়ো। সেজন্যই তোমাকে জিজ্ঞেস করছি, হিন্দু মুসলমানের তফাৎ কি? এবার বুঝতে পেরেছ? কথা তো শুধু এলে, কিন্তু আমি কি বলবো কিছু খুঁজে পেছি না। সত্যি সত্যি এই কথা নিয়ে কোনোদিন ভাবি নাই। তবে বলছে যখন তখন না হয় একটু ভেবেই দেখি। ছোটবেলায় দেখেছি আমাদের গাঁয়ে মুসলমান ছিল বেশি, হিন্দু ছিল কম। আর আমার শ্বশুরবাড়ির এই গাঁয়ে হিন্দু বেশি, মুসলমান কম। হলো গায়ে গায়ে তফাৎ। তবে সেই তফাতের লেগে উ গায়ে আমাদের কোনো অসুবিধা হয় নাই, গায়েও কোনো অসুবিধা নাই। মারামারি হর হামেশা হিন্দুতে হিন্দুতে হচ্ছে, মুসলমান মুসলমানে হচ্ছে, আবার হিন্দু মুসলমানেও হচ্ছে। মনে করে দেখলাম, বিয়ের পরে কর্তামার কাছে গেলাম। সে তো বড় লোক হিঁদুর বাড়ি। কর্তামা সারা গায়ে গয়না পরিয়ে দিলে। একবারও মনে হয় নাই হিঁদুতে গয়না পরিয়ে দিচ্ছে। মনে হয়েছিল ঠিক যেন আপন মেয়ে বউকে জান ভরে মা গয়না পরাইছে। দেখো দেখিনি, তেমন মনে না হলে কি গয়না গায়ে রাখতে পারতুম? গাজি আগুনে পুড়ে যেত। আর যদি বলো ও হচ্ছে বড় লোকের গুমর, তা হতেও পারে। সে তো বড় লোক মুসলমান মেয়ে মোকাদিমের গুমরও হতে পারে। তারপর দেখছি হিন্দু কামার কেস্তে কাটারি কুরুল বানিয়ে দিচ্ছে, লাঙলের ইস ফাল তৈরি করে দিচ্ছে। হিন্দু ছুতোর মিস্ত্রি দরজা জানালা তৈরি করে দিচ্ছে। হিন্দু নাপিত বউ এসে 2 পা ভিজিয়ে কত যত্ন করে হাত পায়ের নখ কেটে দিচ্ছে। হাড়ি বউ এসে সময় সময় রাত জেগে সন্তান খালাস করে দিয়ে যেছে। সারা জীবন সে সন্তানের মায়ের মতনই থেকে যেছে। কই, হিন্দু বলে তো কিছুই আটকাইছে না, সব কাজই হচ্ছে। ওদিকে মুসলমানরা চাষের কাজ করছে, মুনিশ খাটছে। মুসলমান রাজমিস্ত্রি স্কুল বোর্ডিং বানাইছে। মুসলমান করাতিরা কাঠ সেরাই করছে, ঘর চাইয়ে দিচ্ছে। সবাই সব কাজ করছে। তফাৎ কোথা হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, কতকগুলিন কাজ মুসলমানরাই বেশি করে, কতকগুলিন কাজ হিঁদুরা বেশি করে। এই গায়েরি স্কুলে একজনা মুসলমান মাস্টার নাই। ওস্তাদজি তো স্কুলের মাস্টার লয়। সাশা ভূষো মুনিশ মুসলমানই বেশি। কেনে তা কি আর আমি জানি। যাদের ভদ্রলোক বলে, মুসলমানদের মধ্যে এলাকায় তারা একটু কম। আবার অন্য এলাকায় হয়তো শেখ সৈয়দ পাঠান অনেক আছে। তা সে যাই হোক, হিন্দু মুসলমানের তফাৎ আছে কি নাই তা নিয়ে এত ভাবনার কি দরকার? সে তো ধম্মে ধম্মে কি তফাৎ। কেরেস্তানদের সাথে হিন্দুদের তফাৎ নাই, কেরেস্তানদের সাথে মুসলমানদের নাই। বলে হিন্দুতে হিন্দুতে কত তফাৎ তারই ঠিক নাই। মুসলমানে মুসলমানে কি তফাৎ নাই? এক সংসারে একজনার সাথে আরেকজনার কত তফাৎ। ওসব নিয়ে ভেবে লাভ আছে? আমি কিন্তু কর্তাকে এসব কথা একটু বলি নাই। আমি চুপ করে ভাবছিলাম, দেখি সে যদি কোনো কথা বললে শেষ পর্যন্ত। হিন্দু মুসলমান এখন নিজের নিজের হিসেব নিয়েই আছে, খালি হিসেব করছে।
হিন্দু মুসলমান একবার এক হয়েছিল তুর্কির খলিফার দাবিতে। সে দেশের মানুষ নিজেরাই খলিফাগিরি বন্ধ করে দিয়েছে। ব্যাস, হিন্দু মুসলমান আর একসাথে থাকার দরকার কি? একটা বড় দাঙ্গা পর্যন্ত সেদিন হয়ে গেল। ব্রিটিশরা এখন খালি ফাঁদ পাতছে। হিন্দু মুসলমানের মধ্যে কেমন করে কিসব ভাগাভাগি হবে তার লিস্টই বার করেছে। আমি খুব ভয় পেয়ে গেল। এসব নিয়ে কর্তা তো আগে কোনোদিন কথা বলে নাই। তবে কি সে এখন থেকে ওসব নিয়েই থাকবে? আমার যেমন ভয় হলো তেমনি রাগও হলো। একটু দাঁড়িয়েছে সংসার, জমি জমা হয়েছে, ঘর বাড়ি, সহায়জন, মুনিশ রাখাল হয়েছে। নিজের হাতে আর কাউকে কিছু করতে হয় না। খাওয়া পড়ার অভাব নাই, মনের মধ্যে চিন্তা নাই। এখন একটু দেশ দুনিয়া নিয়ে থাকলে ক্ষতি কি? এই হলো কর্তার মনের ভাব। কিন্তু আমি ভাবি, কি দরকার সবের? জীবন সববারই নিজের ছেলে পুলে, মা ভাই বোন বেড়াদর নিয়ে সংসার। তার বাইরে যাবার কি দরকার? কে কিসের প্রীতিকার করতে পারে বলো দেখিনি? এই গাঁয়ের জমিদার ছিল রায়েরা, তারা এখন ভিক্ষে করছে, আর আমরা কিনে নিয়েছি তাদের জমি। তারা হিন্দু, আমরা মুসলমান। কত রকম হিন্দু আছে, কত রকম মুসলমান আছে। কেন এইসব ভাবতে হবে? ব্রিটিশরা এখন আছে, চিরকাল ছিল না, আবার চিরকাল থাকবেও না। আমি এ কথাগুলি নিয়েই বললাম। কথা শুনে কর্তা আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে বটে, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম তার মন আমার কথার দিকে নাই। কি যে সে ভাবছে সেই জানে। আমি আবার বললাম, ওসব কথা কেন বলছো? তুমি তো সংসার করছো নাকি? কেউ তোমাকে বারণ করছে না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এসব নিয়ে তোমার সংসার, সব ঠিক। তবে তোমার সংসারই কি সব? আর কিছু নাই? সংসারের বাইরে গাঁ আছে, একটি দুটি নয়, হাজার হাজার লাখ লাখ। তেমনি আছে তোমার দেশ, হাজার দেশ, সারা দুনিয়ায় কত মানুষ। সবাই যদি শুধু নিজের কথা ভাবত, তাহলে দুনিয়ায় আর মানুষ থাকতো না। মারামারি কাটাকাটি করে সব মারা পড়ত। ভালো বুঝতে পারছিলাম না কর্তার কথা, কিন্তু তার পরের কথা কটি জানের ভেতরে যে লাগলো। কাগজে কাগজে বেরিয়েছে, নিজে তো আর দেখি নাই। হাজার হাজার ছেলে মেয়ে ঘর বাড়ি মা বাপ ছেড়ে চলে এসেছে। ইংরেজ না তাড়িয়ে আর ঘরে ফিরবে না। দেখো, তারা কিছুই চায় না, চায় শুধু জান দিতে, রক্ত দিতে। তাতে হয়তো ব্রিটিশের কিছুই হবে না, সব তারা জানে। তাদের জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে। তা হোক, ফাঁসির দড়ি কষ্ট করে গলায় পরিয়ে দিতেও হবে না, নিজেরাই গলায় পরিয়ে নেবে। এসব কথার কথা নয়, এসব হচ্ছে। কি করে সম্ভব বলতে পারো? 15-16 বছরের একটি মেয়ে নিজের হাতে বন্দুক চালিয়ে ইংরেজ খতম করলে, তারপর ধরা পড়তে যাচ্ছে দেখে কঠিন বিষ খেয়ে সাথে সাথে মরে গেল। কত বয়স এই মেয়ের? ধরো তোমার বড় খোকার বয়সী। খোকার কথা শুনে এতক্ষণ বাদে জানটু আমার ধরাস করে উঠল। কর্তাকে কি আজ ভূতে পেলে? তাড়াতাড়ি আমি বললাম, আর কথা বলো না, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। অনেক দিন ছেলের খোঁজ খবর পাই না, খালি একবার যে খবর নিয়ে এসো। এতক্ষণে কর্তা হাসতে হাসতে বললে, যাব। আমার কথা শুনে তুমি মনে করো না আমি ঘর সংসার ভাসিয়ে দিয়ে না জানি কি সব করব ঠিক করেছি। মোটেই তা নয়। যাই করি, আমি নিজে কোথায় আছি নিজের ভালো মন্দ না বুঝে কিছুই করব না। খোকা ভালো আছে, তবে সময়টা খারাপ। আমার কথাটাও রাখলে। কর্তা পরের দিনই শহরে গেল খোকার খবর আনতে। কাল রাতে খোকার কথা মনে হবার পর থেকে আমার বুকের ভিতর কি জি করছিল সে আমিই জানি। এই একটু জায়গায় খেয়াল করি কর্তা আমার মনের কথাটাও ঠিকই বুঝতে পারে। রাগ ঝাল যাই করুক,
কথা শুনে কখনো কখনো মনে হবে বুঝেন মানুষ লয়, পাষাণ, কিন্তু আসল কাজটাও শেষ পর্যন্ত ঠিকই করবে। কর্তা গেল সকালে আর ফিরে এলো সাঁঝের ট্রেনে। এবার দেখি মুখে তার হাসি ধরছে না। প্রথমে সে খবর দিলে বড় খোকা ভালোই আছে, আর বেশি কিছু বললে না। তারপর রেতে যখন সময় হলো, কর্তা বললে, খোকার কাছে যখনই যাই কিছু না কিছু হাতে করে নিয়ে যাই, সে তো তুমি জানো। এবার আর তেমন কিছু না নিয়ে শহরের দোকান থেকে 1 হাঁড়ি মিঠাই কিনে নিয়ে গেলাম। খোকাকে দেখে ভালো লাগলো, বোধহয় নিজের যত্ন নিতে একটু শিখেছে। হাফ প্যান্ট আর হাফ শার্ট পরে আছে, সে দুটি বেশ পরিষ্কার, মনে হয় সেদিনই কাঁচা। কিন্তু কেচে দেবে কে? তাহলে কি সে নিজেই কেচে নিয়েছে? নিজের হাতে কোনো কাজ তো তোমরা ওকে করতে দাও নাই, ছেলেকে অকম্মা করে রেখেছ। সেই ছেলে শহরে গিয়ে নিজের কাজ নিজে করছে, এই কি কম আনন্দের কথা? খোকার টেরিকাটা ছিমছাম চেহারা দেখে খুব ভালো লাগলো। আবার এই কথাও মনে হলো, ছেলে বড় হলেই আলাদা মানুষ, সে কি তখন আর বাপ মায়ের থাকে? খোকাও বড় হচ্ছে, চুপ করে থাকলে কেমন গম্ভীর দেখায়। মিঠাইয়ের হাঁড়ি তার হাতে দিয়ে বললাম, খেয়েও যেন, না খেলে তোমার মা বাড়িতে বসেই জানতে পারবে। মিঠাই তো ঠিকমতো রাখলে 2-1 দিন তা থাকবে। আমার কথায় সে মাথা হেলিয়ে বলল, খাবে। জানি তো ওকে, মুখে কথা খুব কম, আমার দিকে চোখ তুলে তাকাতেই পারে না। যাই হোক, আর 2-1টি কথা বলে চলে এলাম। বাইরে এসে খানিক দূরে গিয়েই মনে হলো, এই যা, ভুলে গেলাম, খোকার হাতে তো কিছু টাকা দিয়ে আসা হলো না। জানি টাকা সে নিজের জন্য কিছুই খরচ করবে না, তবু বাড়ি থেকে দূরে একা থাকে, ওর ছোট চাচা এখন থাকে না। কখন কি লাগে না লাগে এইসব ভেবে কটি টাকা দিতে আবার খোকার বোর্ডিংয়ে ফিরে গেলাম। গিয়ে দেখি ঘরে সে এক লণ্ডভণ্ড কাণ্ড। সারা বোর্ডিংয়ের সব কটি ছেলে এসে ঢুকেছে খোকার ঘরে। চৌকির ওপর মিঠাইয়ের হাঁড়িটা খোলা, এক একটি ছেলে আসছে, থাবা দিয়ে মিঠাই নিয়ে মুখে ভরছে, কতক খাচ্ছে কতক পড়ছে। সে কি হুল্লোড়! সবাই দাপিয়ে বেড়াচ্ছে সারা ঘর জুড়ে, আর একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার খোকা এসব দেখছে আর মিটিমিটি হাসছে। সে নিজে কিন্তু তখনও মিষ্টিতে হাত দেয় নাই। বন্ধুরা আনন্দ করে মিঠাই খাচ্ছে, তাতেই তার সুখ। আমি ঘরে ঢুকতেই সবাই একদম চুপ, যেন পাথর হয়ে গিয়েছে। আর তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখি সে মুখ ভয়ে নীল, আমার দিকে সে তাকিয়ে আছে, তার 2 চোখে যেন পলক পড়ছে না। যেন খোকার এই চাউনিটা আমি কিছুতেই ভুলতে পারছি না। তবে হ্যাঁ, সাথে সাথে আমার মনে হলো আর ভাবনা নাই, ছেলে মানুষ হতে পেরেছে। ওর কাছ থেকে দুনিয়ার কোনো মানুষের কখনো কোনো ক্ষতি হবে না, বিএ এমএ পাশ দিক আর না দিক। তাড়াতাড়ি করে আমি তার দিকে এগিয়ে গেলাম, মাথায় হাত দিয়ে বললাম, ঠিক আছে বাবা, ঠিক আছে, ভুল তো আমারই হয়েছে, আগে ওরাই খাবে। আমারই বলে যাওয়া উচিত ছিল সবাইকে ঘরে ডেকে নিয়ে আগে খাওয়াতে, তারপরে তো তুমি খাবে। তুমিই ঠিক করেছ, আমার ভুল হয়েছিল। আমি কথা বলতেই কি যে একটি হাসি ফুটে উঠল খোকার মুখে, সে আর কি বলবো। সব ছেলে তখন খোকাকে ঘিরে দাঁড়িয়েছে, মিষ্টির হাঁড়ি যেমনকার তেমনি পড়ে আছে। শেষে একটি ছেলে এসে 1 থাবা মিষ্টি নিয়ে খোকার মুখে তুলে দিলে। আমিও আর দেরি না করে চলে এলাম। এই হলো যে তোমার খোকার গপ্প। কথা শুনে আমার ভাবনা গেল বটে, কিন্তু ই কেমন ছেলে তাই নিয়ে আবার ভাবতে বসি। এ তো কিছুই নিজের লেগে রাখবে না, সব দিয়ে দেবে। তাই যদি সে সারা জীবন করে তাতে নিন্দে হবে না, বরং লোক তার মায়েরই গুণগান করবে, এমন ছেলে পেটে ধরেছি বলে। কিন্তু এখন সে কি যে করে বসে তা কি করে জানবো? তার কবার যায়, বরং আমার ভাসুর আর ল দেওরই বেশি যায় খোকার কাছে এটো ওটো নিয়ে। ভাসুরের ছেলেপুলে নাই, দেওরের এখনো বিয়ে থা হয় নাই, তারা পেরাই যেছে ছেলের কাছে। যাই নিয়ে যাক,
খাবার কি পরার জিনিস সেসব তাইলে সে কিছুই নিজের লেগে রাখে না। এইসব কথা ভেবে আমার ভারী দোনো হতে লাগলো। একবার মনে হচ্ছে এতটা ভালো লয়, শুধু কি জিনিসপত্রই দেবে, শেষ পর্যন্ত ছেলে যদি সর্বস্ব দিয়ে দেয়। সেই যে সেদিন রেতে কর্তা বললে খোকারি বয়সী একটা মেয়ে কোথা বন্দুক চালিয়ে ব্রিটিশ মারতে মারতে ধরা পড়ে গেছিল বলে কঠিন বিষ খেয়ে মরেছিল। আমার খালি থেকে থেকে সেই কথা মনে পড়তে লাগলো। কি কাল এলো মা! দেশের লোক চালাইছে না বিদেশিরা চালাইছে তা তো ঘরের ভেতর থেকে কিছু বুঝতে পারি না। কে চালালে ভালো হয় আর কে চালালে মন্দ হয় সে পাল্টাপাল্টি না চালাইলে বুঝবই বা কেমন করে। কর্তা যখন বলে তোমার সংসার তুমি না চালিয়ে আরেকজনা ফোপর দালালি করে চালিয়ে দিলে তুমি কি মানবে? তখন মনে হয় তাই তো, একবেলা খেছি, আধবেলা খেছি, নিজের খেছি, আরেকজনা দরদ দেখিয়ে কোরমা পোলাও দিলেই কি ভালো লাগবে? সে কোরমা পোলাও কি বিষ লাগবে না? আমার হয়ে আরেকজনা আমার ছেলেকে ভালোবাসলে আমার কি জান ভরবে? লোকে বলে না সে যে ভিক করার নাম করে ডান বুড়ি বাড়িতে ঢুকে লোভ করে ছেলের দিকে চায়, ভিক নিয়ে চাইতে চাইতে চলেও যায়, কিন্তু তারপর থেকেই ডাগর ডুগুর ছেলে দিন যে কেমন শুকিয়ে যাচ্ছে। ডানের চোখ পড়েছে, আর কি রক্ষা আছে? ছেলে শুকুইছে, প্রত্যেক দিন শুকিয়ে বাঁশ পাতা যেন, শেষে বিছানার সাথে মিশে একদিন দুনিয়া থেকে চলে গেল। ডানের চোখ এমনি, মিশে মায়ের চোখে তাকাইলেই কি হবে? তখন মনে পড়ল দেশের দিকে বিদেশিদের বিলাতিদের তাকানো তাইলে ডানের তাকানো। কর্তার কাছে শুনেছিলাম জানকে জান মনে করে নাই কত লোক। সাহেব মারতে গিয়েছে, সাহেব হয়তো মরেছে, হয়তো মরে নাই, নিজের জান বিলিয়ে দিয়েছে যেন খোলাম কুচি। ওদিকে জি সাহেব মরেছে, কি লোভে সে 7 সমুদ্র পেরিয়ে এই দেশে এসে তা কে বলবে? তা সেও তো কোনো না কোনো মায়ের পুত, সে মাও তো একদিন জানবে যে তার বুক খালি হয়েছে। যেদিন কর্তা আমাদের সবারই লেগে খুব মোটা কাপড় এনে দিলে পরার জন্যে, সেদিন ভারী অবাক হয়েছিলাম। খুব দামি কাপড় বাড়িতে আনা হতো তা লয়, তবে ওরই মধ্যে একটু হালকা মিহি সুতোর শাড়ি আমরা পরতাম। কিন্তু কি যে ভারী চব্বর, বিজলি যে গায়ে নিয়ে টানতে পারবো না। কেউ লিখেন আর বিদেশের কোনো জিনিস ব্যবহার করবে না। কত জায়গায় ব্রিটিশদের জিনিস ডাঁই করে পুড়িয়ে ফেলছে। এরা বেনে বেশাতির জাত, শেষ পর্যন্ত সবকিছুই ওদের ব্যবসা। সেই ব্যবসা জব্দ করতে হলে ওদের জিনিস আর কেউই কিনবে না। দেশি জিনিস খাবো, দেশি জিনিস পরব, মোটা ভাত মোটা কাপড়, সেই লেগেই এই কাপড়, এই আমাদের পরতে হবে। তা পরছি সেই কাপড়, কর্তারাও পরছে মোটা খদ্দর, তাই বলে বাড়িতে আর চরকায় সুতো কাটতে পারি নাই। যাগ্য, কত হুজুক দেখলাম এই বয়সে। মাঝে মাঝে মনে করতাম সব কিছু তো আমার লয়, কোনোটি আমার, সবার ছেলে তো আমার লয়, আমারটাই শুধু আমার। আজকাল প্যারাই মনে হচ্ছে কোনো কিছুই শুধু আমার লয়, আমার ছেলেটিও আমার শুধু লয়। ওই যে মেয়েটি ধরা পড়ার পর মানের ভয়ে কঠিন বিষ খেয়ে মরল, ওই মেয়েটি কার? ও কি শুধু ওর বাপ মায়ের? ও কি আমারও মেয়ে লয়? ও আমার হলে দোষ কি? ওকেই যদি জিজ্ঞাসা করা হতো তুমি মেয়েটি কার গো, তাহলে সে মেয়ে কি জবাব দিত? মরবার আগে সে কি বলতো কারু মেয়ে সে লয়, সে দেশের সব মানুষের মেয়ে, সে সারা পৃথিবীর মেয়ে। ভাবতে ভাবতে কোথা থেকে কোথা চলে এলাম, আমার গা শিউরে উঠল। এত অস্থির লাগছে কেন? সব কিছু অস্থির। আমাদের গায়ের স্কুলের ছেলেরাও লেকিনি 2 দিন পড়া ছেড়ে বেরিয়ে গিয়েছে। দেশে এখন রাজার আইন না মানা চলছে। স্কুলের কতটুকুন ছেলে, তারাও আইন মানছে না। তাহলে তো শহরেও এইসব হচ্ছে,
কই, কথা তো কিছু বললে না। খোকা কি তাইলে আবার? কত কি ভাবলাম। একবার ভাবলাম খোকা এইটুকুন ছেলে, শান্ত ঠান্ডা, ও আবার কি করতে যাবে। আবার ভাবলাম করলে করুককে, উনি ভাবতে যাই কেন? তা বললে কি ভাবনা যায়? দেওর আর ভাইটি এখন আর শহরে থাকে না, আর লেখাপড়া হলো না তাদের। দেওর বললে তার আর পড়ায় মন যেছে না, একটু চাকরি বাকরি পেলে বরং কর্তার পাশে দাঁড়াতে পারবে। সারা জীবন ভাই কি সংসারের বোঝাই শুধু বইবে? সে আর তা হতে দেবে না। এসব বলে সে বাড়িতে এখন বসে আছে। দেওরের এই কথা, কিন্তু আমার ছোট ভাইটির খুব ইচ্ছা আরও পড়ে। তার মাথা ভালো, পড়লে অনেক ওপরে উঠতে পারত। তাহলে হবে কি, খরচ জোগাবে কে? একবার তো এই নিয়ে বাপের সাথে হুলস্থুল কাণ্ড হয়েছিল, আর দরকার নাই। তাই সে কর্তার কাছে এসে বললে কলেজে আসি ভর্তি হবে না, একটু কোনো চাকরি বাকরি হয় কি না চেষ্টা করবে। সেও এখন মামার বাড়িতে ফিরে গিয়েছে। ঠিক এই সময়ে একদিন খবর এলো, যা ভয় করেছিলাম তাই। খোকা স্কুলের আর সব ছেলেদের সাথে ধরা পড়েছে পুলিশের হাতে। আইন মানবে না বলে কি সব করতে গিয়েছিল রাস্তায়, সেখান থেকে তাদের দল শুদ্ধ ধরে জেলে নিয়ে গিয়েছে।